হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই ডিফারেন্সিয়েটার আর ইন্টিগ্রেটারের যে পোর্শনটা আছে স্যার, ওখানে হ্যাঁ, আমরা মানে কি রেসপেক্টিভে ওই আর সিটা চুজ করবো, মানে স্যার R2 আর সিটা, ওটা স্যার বুঝতে পারছি না। মানে স্যার ইন্টিগ্রেটারে যেরকম R2টা অনেকটা বেশি হতে হবে তো টোটাল যে আমার এর থেকে, কিন্তু স্যার ওই ডিফারেন্সিয়েটারে স্যার ওই জায়গাটা বুঝতে পারছি না, ওটা কিভাবে চুজটা করবো। দেখো আমি দাঁড়াও একবার ডিফারেন্সিয়েটটা খুলি তোমাদের। ডিফারেন্সিয়েটর। ওটা কত পাতায় আছে বলো তো বিঘোষের বইতে? স্যার ওটা ওটা আছে বোধ হয় 226 পাতায়। এই তো ডিফারেন্সিয়েটর। এইখানটাতে দেখো তোমরা কত নিয়ে কাজ করেছো এতে প্র্যাকটিক্যালের সময়। স্যার বলছি, একটু একটা মিনিট স্যার বলছি। হুম। কত নিয়ে কাজ করেছো? স্যার ডিফারেন্সিয়েটারে R2টা নিয়েছি 1.5 কিলো ওহম। না, তুমি প্রথম আগে বলো ওই যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন যেটা করেছো, ওই লিমিটিং ফ্রিকোয়েন্সি সেটা কত বেরিয়েছে? বলছি স্যার, প্রসেসটা একবার বলে দেবেন, তাহলে স্যার এইখানে সুবিধা হয়। দেখো যখন আমরা ডিফারেন্সিয়েটার করি তখন, যখন তোমার ক্লাসে যখন পড়ানো হয় তখন সি এর সাথে কোনো আর লাগানো থাকে না, তাই না? ওইখানে দেখো যে সি সি এর সাথে একটা আর আছে না? হ্যাঁ স্যার। ওই যে ইনভার্টিং পিন যেটা, তাতে তো সি লাগাও, তার সঙ্গে সিরিজে একটা আর লাগাও। ওই আর এর ভ্যালুটা ছোট নেবে। এখানে বইতে তোমার ওটাকে লিখেছে RI বা R1 কিছু একটা লিখেছে, ওই ভ্যালুটা ছোট নেবে। তোমরা কত লাগিয়েছো সি এর সাথে? স্যার 1.5 কে মতো লাগিয়েছিলাম। 1.5K। আর ফিডব্যাক রেজিস্ট্যান্সটা? স্যার ওটা 100 কে মতো লাগিয়েছিলাম। 100K। তাতে তোমার লিমিটিং ফ্রিকোয়েন্সি কত এসেছে? ওটা ক্যালকুলেট করেছো না করো? না স্যার, ওটা ক্যালকুলেট করা হয়নি। তাহলে করলে কি করে? তুমি যখন ডিফারেন্সিয়েট করেছিলে তখন দেখেছিলে ডিফারেন্সিয়েট করছে রিয়েলি? হ্যাঁ স্যার, করছিল স্যার, সিআরও তে আমি দেখেছিলাম। স্যার সাইন ওয়েভ দিলে কস ওয়েভ আসছে, কিন্তু স্যার নয়েজ আসছিল খুব।
না, ওইটা হচ্ছে সাইন ওয়েভ দিলে তোমার 90 ডিগ্রি ফেজ শিফটে আসবে। সেইটা খুব কেয়ারফুলি দেখেছিলে তো 90 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে। হ্যাঁ স্যার হচ্ছিল। আচ্ছা, এইবারে মনে রাখবে ওই লিমিটিং ফ্রিকোয়েন্সিটা বার করো। লিমিটিং ফ্রিকোয়েন্সি থেকে নিচে করতে হবে। লিমিটিং ফ্রিকোয়েন্সির উপরে উঠলে ফেজ শিফটটা মানে 90 ডিগ্রি নাও থাকতে পারে। কি বলেছি বুঝতে পেরেছো? যখন তুমি হ্যাঁ স্যার। লিমিটিং ফ্রিকোয়েন্সি বার করবে এবং তার নিচে কাজ করবে, দেখবে তাহলে তোমার কাজ হবেই। এবং ওই যেটা লাগিয়েছো 1.5 কে, অতটা না লাগালেও হবে, বিলো 1 কে লাগালেও কাজ করবে। আচ্ছা স্যার। বিলো 1 কে লাগালে ওটা কাজ হবে। এখানে তোমাদের বইতে আর ওয়ান কিছু লিখেছে কি 1.5 এইটা 1.5 কে লিখলেও একটু বেশি, তোমরা বিলো 1 কে লাগালেও কাজ হবে। আচ্ছা এবং স্যার। লিমিটিং ফ্রিকোয়েন্সিটা অবশ্যই হিসেব করবে। হিসেব করার পর তার নিচে কাজ করবে, স্যার কোনোভাবেই তার। লিমিটিং ফ্রিকোয়েন্সির বেশি যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে স্যার ওই জায়গাটা আমার একটা ব্রোকেন ওয়্যারের মতো কাজ করবে না সিটা? না, প্রবলেমটা হচ্ছে যে তুমি যখন ওই যে সি এর সাথে সিরিজে লাগিয়ে রেখেছো আরটাকে, আর 1 বা যাই বলো, তুমি ধরে নিয়েছো ওই আর 1 এর ভ্যালুটা 1/ωc থেকে ছোট। আচ্ছা না স্যার। হলে তোমার তো ডিফারেন্সিয়েট হিসেবে কাজ করবে না। হ্যাঁ। ওটা তুমি ও। ইকুয়েট করে যে তুমি সেই লিমিটিং ফ্রিকোয়েন্সি বার করেছো। হ্যাঁ স্যার। তো তার নিচে কাজ করলে যখন ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, তখন 1/ω সেটা বেড়ে যাচ্ছে। ওই জন্য তুমি শিওর থাকতে পারো কাজ হবেই। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার মানে এই ইন্টিগ্রেটারে আমি যেরকম আর2টা নিচ্ছি লিমিটিং হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, যে স্যার ওই এটার থেকে বেশি নিচ্ছি 1/2 পাই আর ওইখানে ওয়ানের থেকে। ওইখানে লিমিটিং ফ্রিকোয়েন্সি যেটা আছে তার থেকে বেশি নিয়ে কাজ করবে। হ্যাঁ স্যার। তার মানে স্যার ওই লজিকেই একদিক থেকে দেখতে গেলে আমি এখানে আর1টা 1/ωc থেকে কম নিচ্ছি যাতে এইটা কাজ করে। ঠিক সেম লজিক, সেম লজিক। আচ্ছা। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, অন্যরা শুনতে পাচ্ছে কিনা বুঝতে পারছি না, সবাই তো মিউট হয়ে রয়েছে। কে কে আছে? অঙ্কিত আছে, হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলো, আবার যার যা কোশ্চেন আছে বলো। আমার ভিডিওটা কি হয়েছে কে জানে, ক্যামেরাটা। আরে ঠিক বলো, প্রবলেম না। ছাড় কাল। আর কার কি কোশ্চেন আছে বলো। স্যার মনোসিজের কোয়েশ্চেন ছিল একবার বিজিটিটা বুঝিয়ে দেওয়ার জন্য, মানে স্যার বিজিটি যে স্ট্যাটিস্টিক যে স্যার যে আমরা প্রসিডিউরটা করি ওটা বুঝিয়ে দেওয়ার জন্য। ও স্যার আসেনি, ওর শরীরটা খারাপ করছে তাই, কিন্তু স্যার মানে ওকে পাঠিয়ে দেবো আমি এটা পরের ক্লাসটা। হুম, এমনি ও নেই। আচ্ছা, ঠিক আছে, তোমাদের কার কি কোশ্চেন আছে বলো যারা প্রেজেন্ট। স্যার উইনব্রিজের আমার একটা কোয়েশ্চেন ছিল যে স্যার উইনব্রিজে আমরা যখন ওই আর2টাকে কন্ট্রোল করছি ওটাকে তো স্যার দাঁড়াও, পেজটা আমাদেরকে বলো, পেজটা বলো, বইয়ের পেজটা বলো খুলি, কারণ আমি তো বইয়ের মানে পেজ। ক্যামেরাটাই অফ হয়ে আছে আমার। ওপেন, ওপেন উইন ব্রিজের এটা বলো, পেজটা বলো। ওপেন উইন ব্রিজের পেজটা বলো, এ বিদেব দত্ত। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ স্যার 348 পাতা। 348। হ্যাঁ স্যার। বেশ, বলো।
স্যার আমরা যখন মানে স্যার প্রথমে আমি যদি দেখি আমার উইন্ডিজের যে লিড ল্যাগ সার্কিটটা, ওটা তো স্যার উপর দিকে একটা হাই পাস ফিল্টার, স্যার নিচের দিকে একটা লো পাস ফিল্টার। স্যার আমি যদি ওই লিড ল্যাগের সার্কিটটা দেখি প্রথম হ্যাঁ বলো এক না, বলো সেকেন্ড বুঝতে থেকে, পারছি, বলো না। এবার স্যার মানে ওই জন্য তো স্যার আমি বলতে পারি যে না, আমার যখন পোলারিটিটা চেঞ্জ হচ্ছে, যেহেতু ওটা এসি তাই বারবার স্যার চেঞ্জ হতে থাকছে, এবার যে দিকটা থেকে আমি স্যার আউটপুটটা নিচ্ছি, তো ওর জন্য তো স্যার ওইটা মানে একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে হিসাব মতো কাজ করছে, যে না ওইটা ছাড়া মানে ওই স্যার হায়ার ফ্রিকোয়েন্সি বা লোয়ার ফ্রিকোয়েন্সি ওই জায়গাটা আসবে না, মানে সেই ক্ষেত্রে স্যার ওই জন্য তো আমরা ওখানে লিড ল্যাগটা পাচ্ছি নাকি। হ্যাঁ হ্যাঁ বলো। এবার স্যার আমি যখন ওখানে এটা বসাচ্ছি অপ অ্যাম্পে বসি, তারপর স্যার সার্কিটটা করছি, হুম। স্যার ওই সময়টায় জেনার গুলো কি ওখানে আমার শুধু ওই অ্যাম্পলিটিউডটাকে মানে একটা বাউন্ডারি মডুলেট করার জন্য ওখানে ইউজ হচ্ছে? না 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 না, একেবারে ওটা হচ্ছে যে ওই যে দেখো দুটো ডায়োড দেওয়া রয়েছে না, হ্যাঁ স্যার। R3 সঙ্গে দুটো ডায়োড আছে না, হ্যাঁ স্যার। ওই ব্রাঞ্চটার ওই রকম কোনো কাজই নয় ওটা। ইনফ্যাক্ট তুমি ওই যে RC সিরিজ আর RC প্যারালাল এই দুটোকে যদি একসাথে নাও, যদি তুমি এইসব কোনো সার্কিট না করেও যে ফ্রিকোয়েন্সিটা যদি ইনপুটে দাও, ইনপুটটা কেমন দিচ্ছ, ওই আর এর ওপরে একবার, আর এর ওপরে একটা এন্ড আর একদম মানে নিচেরটা একটা এন্ড, এরকম একটা এসি লাগালে ওই যে হ্যাঁ স্যার। মাঝখানে যে সিটা রয়েছে মানে যেটা ঢুকেছে প্লাস পয়েন্টে নন ইনভার্টিং টার্মিনালে, হ্যাঁ ওইখানে তুমি যদি দেখো আউটপুটটা দেখো ইনপুটের সাথে, তাহলে দেখতে পাবে ওই যে এফ ইকুয়াল টু 1/2πRC ওই ফ্রিকোয়েন্সিতে আউটপুটটা ইন ফেজ উইথ ইনপুট, এবং ওটা হয় আউটপুটটা হয় 1/3 অফ দ্য ইনপুট, আউটপুটের ভোল্টেজটা আরএমএস ভ্যালুটা 1/3 হয়ে যাবে এক্স্যাক্টলি। অন্যগুলোতে ফেজ শিফটটা 0 হয়। এই স্যার জন্য ওটা তো, হ্যাঁ বলো। স্যার ওটা তো আমার মানে বার্কহাউসেন ক্রাইটেরিয়া ফলো করছে, এবং স্যার ওটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি আমরা ধরছি, ওই জন্য হচ্ছে তো নাকি স্যার? না না, ওটার সঙ্গে কিছু নয়, আমার বাইপাসের কন্ডিশনের জন্য না। আমার বক্তব্য হচ্ছে যেহেতু RC ওপরটা সিরিজ এটি নিচেরটা প্যারালাল, তো তুমি হ্যাঁ স্যার। এমনি জেনারেল একটা এসি একটা অল্টারনেটিং ভোল্টেজ লাগিয়ে দিলে তুমি এই বিহেভিয়ারটা দেখতে পাবে। তার মানে আমি শিওর হলাম যে ওই যে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু 1/2πRC, এই হ্যাঁ। ফ্রিকোয়েন্সিতে ইনপুট আউটপুট দে আর ইন ফেজ। শুনতে ও পাচ্ছ? আচ্ছা স্যার, হ্যাঁ 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 স্যার, বুঝতে পারছি। বেশ, এইবারে তুমি যখন ওটাকে ইনভার্টিং টার্মিনালে লাগাচ্ছ, তুমি দুটো ডায়োড আর R3টা খুলে দাও, খুলে দিয়ে ভাবো, তার মানে দিস ইজ জাস্ট ওয়ান অ্যাম্প্লিফায়ার, একটা শুধুমাত্র এটা হুম। একটা অ্যাম্প্লিফায়ার, তাই তো? হ্যাঁ স্যার। এইবার এই যে অ্যাম্প্লিফিকেশনটা আউটপুটে যে পার্টটা বাড়ছে সেই পার্টটাই ঘুরে ঘুরে ফিডব্যাক হচ্ছে, হ্যাঁ তার মানে প্রতিবারে বাড়বে। আমি যদি ডায়োড ব্রাঞ্চটা খুলে দিই, ডায়োড দুটো এবং R3টা, তাহলে যখন অসিলেশনটা আসবে সেটা হচ্ছে একেবারে স্যাচুরেশন পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ স্যার। যাতে করে স্যাচুরেশনে না পৌঁছয় সেই জন্য ডায়োড ব্রাঞ্চটা দেওয়া। অর্থাৎ তুমি প্রথমে অসিলেশনটা নিয়ে আসবে, সেটা দেখবে একটু ক্লিপড কন্ডিশনে থাকবে উইদাউট ইউজিং দ্য ডায়োড ব্রাঞ্চ, ওটার কোনো রোলই নেই অসিলেশন আনার জন্য। ও আমার তার মানে কথাটা স্যার, ক্লিয়ার তার ক্লিয়ার মানে বোঝা স্যার যাচ্ছে? ডায়োডটা, স্যার ডায়োডটা হচ্ছে অসিলেশনটাকে মডিউল করছে, যে না ভি স্যাচুরেশনের সাথে যাতে নিচে থাকে। ঠিক, তুমি ডায়োড ব্রাঞ্চ ছাড়াই অসিলেশন আসবে, শুধু দেখবে যে উপরটা একটু ক্লিপড হয়ে গেছে, উপরটা বা নিচটা বা বোথ সাইড একটু ক্লিপড হয়েছে। এইবারে যখন তুমি ডায়োড ব্রাঞ্চটা লাগিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ওটা অ্যাম্পলিটিউড ড্রপ ডাউন করবে এবং দ্যাট উইল বি সাইন। আচ্ছা, এইবার বুঝতে তুমি পেরেছি। R3টা যত বাড়াবে ওই অ্যাম্পলিটিউডটা বাড়তে থাকবে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আর স্যার R2টার মানে মেইনলি কাজ কি এখানে স্যার? আমরা যে পটটা দিয়ে ওটাকে সেট করি,
কি যে এই ইয়েটা যে ইয়েটা কি? R1/R2 আছে, R1/R2 আছে যেটা, এই R1/R2 অর্থাৎ শুরুতে তোমার গেইনটা একটু বেশি থাকা দরকার। এইখানে দেখো যে গেইনটা রয়েছে না, প্রথমে তোমরা একটা ওই যে রেশিওটা মানে টোটাল ভ্যালুটা 3-এর একটু বেশি রাখো গেইনটা। নন হ্যাঁ স্যার, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তো এটা হ্যাঁ 1 হ্যাঁ প্লাস হ্যাঁ ওই রেজিস্ট্যান্সের দুটো রেশিও। ওই হ্যাঁ। R1/R2 ওটা 2-এর একটু বেশি রাখতে হবে যাতে করে টোটাল গেইনটা 3-এর থেকে স্লাইড বেশি থাকে, না হলে তোমার তো অসিলেশনটাই ডেভেলপ করবে না। ও ওই রেশিওটা যদি এক্স্যাক্টলি 3 বা 3-এর কম থাকে, অর্থাৎ R1/R2 1 প্লাস R1/R2 মানে টোটালটা 3, হ্যাঁ। এই ভ্যালুটা অর্থাৎ R1/R2 রেশিওটা যদি 2-এর থেকে কম বা এক্স্যাক্টলি 2 থাকে তাহলে অসিলেশন কোনোদিন আসবে না। ও তাহলে তো ওইটাই, স্যার গেইনটাই হবে না, মানে যদি হ্যাঁ 2 থেকে তাহলে কম অর্থাৎ হয়। তাহলে ওই যে প্রতিটা স্টেপে অ্যাম্পলিটিউড একটু করে বাড়া, সেটাই হবে না। না। তাহলে তো অসিলেশনটা আউটপুট দেখতেই পাবেন। ওইটা শুরুতে একটু বেশি রাখতে হবে যাতে করে অসিলেশন ডেভেলপ করলো। এইবারে সেটা যাবে ক্লিপড কন্ডিশন অবধি, সেখানে যাতে না পৌঁছয় সেই জন্য ডায়োড ব্রাঞ্চটা দেওয়া হয়েছে। ও আচ্ছা স্যার, তাহলে স্যার ওই যে এই এই ব্যাপারটা যে স্যার আসছে যে R1 R2 ওটা এই মানে আদার্স ওয়ান যারা প্লাস। রয়েছে, এই দেবদত্ত ছাড়া, দেবদত্ত আছো, ক্রিস আছো, আর অঙ্কিত আছো, বুবাই আছো, তোমরা বইটা খুলে দেখতে পাচ্ছ তো? হ্যালো বুবাই, হ্যাঁ স্যার। বইটা খুলে আচ্ছা। দেখতে পাচ্ছ তো? অঙ্কিত হ্যাঁ দেখতে স্যার। পাচ্ছ? আচ্ছা, আচ্ছা ঠিক হ্যাঁ আছে, স্যার। বইটা খুলে দেখে না। হ্যাঁ দেবদত্ত কোশ্চেন গুলো বলো বলো 1/1। হ্যাঁ স্যার, তার মানে আমার যে ওই এটা যে 1 + R2/R1 যেটা, ওটা স্যার এবার ওই 1 প্লাস ওই যে ব্যাপারটা আসছে স্যার, ওখানটা R2/R1 টা 2 এর কমে হবে না স্যার, ওটাও তো হিসেব মতো আমার বারকোসেন ক্রাইটেরিয়ার জন্যই আছে। বার্কহাউসেন ক্রাইটেরিয়ানে বলা হয়েছে 2, অর্থাৎ R1/R2 যদি 2 হয় তাহলে সাস্টেইনড অসিলেশন হবে, অর্থাৎ যে হুম। অসিলেশনটা ঘটছিল সেটাই হবে। কিন্তু শুরুতে তো কোনো অসিলেশনই ছিল না। না। তুমি কি বাইরে থেকে কোনো অসিলেটর দিয়েছো? দাওনি। তো না। অর্থাৎ তোমার যে নয়েজটা ঢুকছিল ইনপুটে ওইটাই অ্যাম্পলিফাইড হয়ে তো অসিলেশনটা আসবে। তা হ্যাঁ স্যার। অ্যাম্পলিফিকেশন হতে গেলে দ্যাট মাস্ট বি গ্রেটার দেন 2। ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি, মানে স্যার প্রথমে আমরা শুরু করে দেওয়ার জন্য ওটাকে >2 করে দিচ্ছি, তারপর স্যার ও তো সেলফ তারপরে সাস্টেনিং, ওই ও যে সেলফ সাস্টেন। ডায়োড ব্রাঞ্চ দিয়ে ওটা 2-এ নেমে আসে, ওই জন্য তখন সাস্টেন্ড অসিলেশন হয়। ও আচ্ছা স্যার, ক্লিয়ার বুঝতে জিনিসটা? বুঝতে পেরেছি। পেরেছে একদম? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তার কারণ ডায়োড ব্রাঞ্চটা পড়ছে প্যারালালি R1 এর সঙ্গে, তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তখন কমে যায়। তখন ওই R1, ওই যে R1 আর ওই R3 যে প্যারালাল ব্রাঞ্চটা, ওই হ্যাঁ স্যার। দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ড্রপ ডাউন করে যায়, ওই জন্য শুরুতে রেখেছিল 2 এর বেশি, ড্রপ ডাউন করে ওটা 2 হয়ে যায় রেশিওটা। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আর কি কোশ্চেন আছে? আর স্যার আরেকটা কথা, আমাদের পাওয়ার সাপ্লাইতে কি আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই, আনরেগুলেটেড সিস্টেমটাও কি স্যার করতে বলবে? না, ইন প্রিন্সিপাল ওটা দিয়ে দেওয়ার কথা। আচ্ছা স্যার, ওটা আমি বানাতে বলবো বলো, না তো আবার, তাহলে স্যার খুব হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ মানে তাদের করে দেওয়ার কথা ওটা, আনরেগুলেটেড সাপ্লাইটা। আচ্ছা স্যার। তুমি এতে দেখো কোশ্চেনটা কি তোমার কাছে আছে? হ্যাঁ স্যার, গত কোয়েশ্চেনে তো বছরের লেখা ছিল, গত কিন্তু বছরের স্যার। কোশ্চেনটা খুলে দেখো, গত বছরের কোশ্চেনটা খুলে দেখো একবার। আমি না স্যার। পড়ছি গত বছরের কোশ্চেনটা একবার, যদি তোমাদের কাছে থাকে দেখো। আমি গত বছরের কোশ্চেনটা পড়ছি একবার। হুম, আচ্ছা। এটা বলা হয়েছে
design a series regulated power supply from a given unregulated power supply. বুঝতে পেরেছো? তাহলে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাইটা গিভেন। আচ্ছা স্যার। না স্যার, আসলে আমাদের তো সিট জয়পুরিয়ায় পড়েছে। এবার স্যার জয়পুরিয়ায় পরে একটা ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো যে না, পুরোটাই ব্রেডবোর্ডে করতে হবে। এবার স্যার মানে কতটা সত্যি বলছে মিথ্যে বলছে বুঝতে পারছিলাম না, ওই জন্য। তারপরে এবারে যেমন কোশ্চেনটা হয়, তোমাদের কাছে কোশ্চেনটা আছে তো গত বছরের কোশ্চেনটা? হ্যাঁ স্যার আছে। বেশ, ওই জন্য ওখানে বলে দিলাম। এবার বলো কি কোশ্চেন আছে ওখানে। না স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার, রিল্যাক্সেশন অসিলেটরটা একটু বুঝিয়ে দেবেন? রিল্যাক্সেশন অসিলেটর কোন স্যার পাতাতে আছে বলো তো? আচ্ছা স্যার বলছি। কত পাতাতে আছে বলো? তো একবার বলো, খুলেছো? হ্যাঁ স্যার, 230 পাতার কাছাকাছি স্যার ওটা। 230। স্যার 244 পাতায়। 244, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 244 পাতাতে এই তো শুধু এক লেখা আছে টু জেনারেট এ স্কোয়ার ওয়েভ। এইটাই পড়েছিল নাকি? টু জেনারেট এ স্কোয়ার ওয়েভ বাই অ্যান অপ অ্যাম্প রিল্যাক্সেশন অসিলেটর, তাই তো? হ্যাঁ স্যার, আমরা তো এটাই স্যার। হ্যাঁ স্যার, ওটাই করেছি। এটাই করেছো, বেশ। এইখানটা তোমাদের কাছে বইটা আছে তো সবার কাছে? সবার কাছে বইটা আছে? আছে স্যার, পিডিএফও আছে। হ্যাঁ স্যার, পিডিএফ একটা আছে। পিডিএফ আছে? হ্যাঁ স্যার। তাহলে পিডিএফ পিডিএফ আমার কাছে তো বই ছাড়া আর কিছু নেই। তোমরা পিডিএফটা তাহলে আমাকে না পাঠালে আমি কি করে বলি বলো তো? তোমরা যে পিডিএফটা ফলো করতে চাইছো আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দাও পিডিএফটা। না স্যার, বইয়ের ছবি তুলেই পিডিএফটা করা। বইয়ের ছবি তুলে পিডিএফটা করা আছে? হ্যাঁ স্যার। মানে এই দিগসের বইটাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বিঘোষের বইটা। আচ্ছা বেশ। এইখানে দেখো যে আউটপুট থেকে ফিডব্যাক করা রয়েছে, ওই যে প্লাস যে পয়েন্টটা রয়েছে না, নন ইনভার্টিং পয়েন্ট, হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওই পয়েন্টে ফিডব্যাক করা রয়েছে। তাহলে হ্যাঁ স্যার। এই পজিটিভ ফিডব্যাক কোথায় পেয়েছো বলো তো? কোনো সার্কিটে পেয়েছো? অ্যানালগ ইলেকট্রনিক্সে পড়েছো? কোনো সার্কিটে পেয়েছো পজিটিভ ফিডব্যাক? স্পিড ট্রিগারে। পেয়েছো? স্মিথ ট্রিগার পড়েছো না? হ্যাঁ স্যার, স্মিথ হ্যাঁ ট্রিগারে। স্যার। স্মিথ ট্রিগার সার্কিটে আছে। তার মানেটা কি দাঁড়ালো? ধরো আউটপুট ভোল্টেজ যেহেতু পজিটিভ ফিডব্যাক রয়েছে, তাহলে আউটপুট ভোল্টেজ উইল বি আইদার ইন প্লাস স্যাচুরেশন। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আদার্স যারা আছে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। বলছি যে যেহেতু পজিটিভ ফিডব্যাক রয়েছে সেই জন্য আউটপুট ভোল্টেজটা থাকবে আইদার ইন প্লাস স্যাচুরেশন অথবা মাইনাস স্যাচুরেশন, মানে প্লাস 12 ভোল্ট বা মাইনাস 12 ভোল্ট, ওটার কাছাকাছি। এক্স্যাক্টলি প্লাস 12 তো হয় না, ওটা প্রায় 1 থেকে 1.5 ভোল্ট মতো কম থাকে, মানে সাপ্লাই ভোল্টেজের থেকে। মানে প্লাস 10.5 অথবা মাইনাস 10.5 থাকে, যদি প্লাস মাইনাস 12 ভোল্ট আউটপুট ভোল্টেজটা থাকে। তাহলে
এই যে প্লাস পয়েন্ট যেটা অর্থাৎ নন ইনভার্টিং টার্মিনাল যেটা ওইখানের ভোল্টেজটা কত হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য রেশিও অফ R1 অ্যান্ড R2। এটা বুঝতে পেরেছো আমার কথাটা? হ্যাঁ স্যার, তো বেশ, গেইনটা হবে, আবার হ্যাঁ। একটা খুব কমন এক্সাম্পল না যাক, ধরা যাক হিসেবে সুবিধার জন্য, মানে যেহেতু মুখে মুখে বলছি তো তোমাদের হাতে বইটা রয়েছে, ধরা যাক R1 R2 সমান সমান, তাহলে অবভিয়াসলি যদি +12 ভোল্টে স্যাচুরেট করে তাহলে নন ইনভার্টিং টার্মিনালে পড়বে 6 ভোল্ট। একটু সমস্যা যেটা আউটপুটটা 12 ভোল্ট। হ্যাঁ 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 তাহলে তোমার R1 R2 যদি সমান সমান হয় তাহলে ওই যে প্লাস পয়েন্ট যেটা নন ইনভার্টিং টার্মিনাল ওইখানে পড়বে 6 ভোল্ট। হ্যাঁ স্যার, 1+1 ওইখানে গেইনটা আসছে ওই জন্য। ঠিক আছে, হ্যাঁ ওখানে হ্যাঁ 6 হ্যাঁ ভোল্ট পড়লো। হ্যাঁ এবারে স্যার। আউটপুট রয়েছে, আউটপুট মিনস ভিও, আউটপুট ভোল্টেজটা 12 ভোল্ট। তার মানে হুম এই যে ক্যাপাসিটারটা চার্জ হতে থাকবে, চার্জ নিতে হ্যাঁ থাকবে আউটপুট থেকে। হ্যাঁ স্যার। যখন ওটা +6 ভোল্ট ক্রস করে যাবে সঙ্গে সঙ্গে আউটপুট ভোল্টেজটা -12 ভোল্টে চলে যাবে। স্যার আরেকবার বলবেন লাস্টের পার্টটা? ওই যে দেখো আউটপুট ভোল্টেজটা আমি শুরুতে ধরে নিচ্ছি, তুমি যা খুশি ধরতে পারো, তাতে কিছু যায় আসে না। আউটপুট ভোল্টেজটা ধরা যাক শুরুতে +12 ভোল্ট আছে। হ্যাঁ এটা তো ক্লিয়ার যে ওটা স্যাচুরেশন ভ্যালুতে থাকবে। হ্যাঁ বেশ, আমি ধরে নিচ্ছি ওটা +12 ভোল্টে। তাহলে +12 ভোল্টে যদি থাকে এবং এই R1 R2 যদি সমান সমান হয় তাহলে নন ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজটা আসবে 6 ভোল্ট। হ্যাঁ স্যার, আসুন। বেশ, আর আউটপুটে যেহেতু +12 ভোল্ট রয়েছে তাহলে ক্যাপাসিটরটা চার্জিং হতে থাকবে। হ্যাঁ স্যার, হবে। তাহলে ক্যাপাসিটরটা যদি চার্জিং হতে থাকে তাহলে এক সময় না এক সময় মাইনাস টার্মিনাল যেটা ইনভার্টিং টার্মিনাল ওই ভোল্টেজটা +6 ভোল্ট ক্রস করে যাবে, ওখানে 6 ভোল্ট হ্যাঁ স্যার, ক্রস করে যাবে, ক্রস করে যাবে। ক্রস করে যাবে। তাহলে যখনই ওটা ক্রস করে যাবে সঙ্গে সঙ্গে আউটপুট ভোল্টেজটা -12 ভোল্টে চলে যাবে। ও হ্যাঁ স্যার, কারণ ওখানে আমার নেগেটিভ টার্মিনালটা বেশি হয়ে গেছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, বেশি হয়ে গেছে, তাহলে ওটা -12 ভোল্টে চলে যাবে। হ্যাঁ তার মানে তোমাকে কিছু করতে হবে না, ওটা মানে সুইচ অন হয়ে মানে চেঞ্জ করতে থাকবে, মানে চেঞ্জ ওভার করতে থাকবে আউটপুটটা +12 ভোল্ট আর -12 ভোল্ট। ও তার মানে স্যার আবার ও ডিসচার্জ করবে, তারপর স্যার আবার ওটা চলতে থাকবে, তারপর আবার একদম যখন একদম চার্জ হবে। একদম। ও তারপরে আচ্ছা আচ্ছা প্রসেস আচ্ছা। রিপিটস। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, তুমি বুঝতে পেরেছি। তুমি আউটপুটে কি দেখতে পাবে তাহলে, স্কোয়ার হয়ে। হ্যাঁ স্যার, ভি আউটপুটের যে গ্রাফটা পাবো সেটা স্যার স্কোয়ার ওয়েভটা হবে। স্কোয়ার ওয়েভ চলে আসবে। হ্যাঁ, আর স্যার ভি সি তে, এবং স্যার যদি আমি সির পয়েন্টে নেই এবং গ্রাউন্ডের এতে মাপি, তাহলে স্যার যেটা পাবো ওটা স্যার চার্জিং ডিসচার্জিং রেটটা পাবো। ঠিক ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। ও একটা সিটা একবার চার্জ নেবে একবার ডিসচার্জ করবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি এটা। ক্লিয়ার তো একদম? হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার, বুঝতে পেরেছি। বেশ, নেক্সট কোশ্চেন। স্যার ওইটা একবার বুঝিয়ে দেবেন, ওই মনোসিজেরটা, বিজেটি প্রসিডিওরটা। স্যার বিজেটির কোন প্রসিডিউরটা বলো? স্যার স্যার হ্যাঁ বলো। স্যার বলছি মানে এই মানে আগের বছর আমাদের এই ওপ্যাম থেকে ইনভার্টিং আর নন ইনভার্টিং আর ইন্টিগ্রেটেড আর ডিফারেন্সিয়েটার এসেছিল। কি বলো, গত বছর? ওপ্যাম থেকে ইনভার্টিং এর সঙ্গে ইন্টিগ্রেটেড এসেছিল আর নন ইনভার্টিং এর সঙ্গে ডিফারেন্সিয়েটারটা এসেছিল। তাহলে স্যার এই বছর কি ওই মানে রিল্যাক্সেশন বা স্মিথ ট্রিগার এগুলো কি আসার কোনো চান্স ও আছে না 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 ওই? না, এটা বলা যাবে না, তার কারণ হচ্ছে এটা প্রতি বছর পেপার সেটা তো আলাদা হয়। আচ্ছা তিনি ইচ্ছে করলে সেম রাখতে পারেন, কম্বিনেশন পাল্টেও দিতে পারেন, এটা কিছু আচ্ছা বলা যাবে না। এই পেপার সেটা কি করে জানো বলো? ঠিক আছে স্যার। এবার বলো আর কি জানতে চাও, যে কোনো কোশ্চেন।
স্যার ওইটা একটু বলে দিন না, বিজেটি স্যার, মানে পুরো প্রসিডিওরটা, তাহলে স্যার ওকে মানে রেকর্ড করে পাঠিয়ে দেবো আমি এটা। কি ওই অ্যাম্প্লিফায়ার? না স্যার, অ্যাম্পলিফায়ার না, বিজেটির স্যার এমনি নর্মাল ক্যারেক্টারিস্টিক্সটা আমাকে স্যার ওটাই বললো, নর্মাল ক্যারেক্টারিস্টিক্সটা। স্যার একটা মিনিট, আমি একবার শুনে নিচ্ছি, যে একবার দেখে নিচ্ছি স্যার, কনফার্ম হয়ে নিচ্ছি। ও স্যার শরীরটা খারাপ করে নিচ্ছে। ওই ঠিক ক্যারেক্টারিস্টিক্স প্রবলেম তোমাদের সিলেবাসে আছে নাকি? নেই ছাড়, তো? কালকে বলবো আমি। ছাড় ছাড়। আরে ঠিক প্রবলেম না, ছাড় কালকে বলবো আমি। আছে না স্যার স্যার, আছে। ইনপুট আউটপুট স্যার, যে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্সটা আছে স্যার আমাদের সিলেবাসে। স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স আছে? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার আছে স্যার। তা কত পাতায় বলো তো, কোন এক্সপেরিমেন্টে কত পাতায়? একটু পেজ নাম্বারটা বলো, আমার তো মনে থাকে না, পেজ নাম্বারটা বলো কোথায় আছে। হ্যাঁ স্যার বলছি। স্যার 170-71 পাতা। 170, দাঁড়া ধরে রাখ। তোমাদের কি এখান থেকে এইচ প্যারামিটার বার করতে বলে কোশ্চেনে? আমি একবার গতবারের কোশ্চেনটা দেখি একবার, লাস্ট স্যার ইয়ারের কোশ্চেন। এইচএপি আর এইচওইটা বার করতে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি একবার আমি লাস্ট ইয়ারের কোশ্চেনটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো কোশ্চেনটা কি যায়। আচ্ছা স্যার। প্রথমে 1 নম্বর কোশ্চেন আছে জেনার ডায়োড। ওর বি পার্ট আছে স্টাডি স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক রিভার্স জেনার ডায়োড। For fixed supply, study the variation of load voltage জেনার। তাহলে 1 নম্বর কোশ্চেনটা পুরোটা জেনার। 2 নম্বর কোশ্চেন, draw the DC output characteristics of a given transistor in common emitter configuration for 5 different base currents to the active region in the graph. Determine AC current gain, মানে HFE টা বার করতে বলেছে, আর HOE at 3 selected operating point। বেশ, এইখানে এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভ ড্রয়িং, যেটা তোমার বইটা আছে তো সবার হাতে? হ্যাঁ স্যার। বেশ, এইখানে এই বইতে যে ছবিটা দেওয়া হয়েছে, দুটো স্প্লিট সাপ্লাই, দুটো আলাদা আলাদা সাপ্লাই দেওয়া আছে। দেখো, একটা আছে বাঁ দিকে বেসের দিকে লাগানো রয়েছে, আর একটা আছে ডান দিকে কালেক্টরে, তাই না? এমিটারটা কমন, তার মানে তুমি ডিফারেন্ট বেস কারেন্টটা সেট করবে। বেসের সাইডে যে সার্কিটটা রয়েছে, ভালো করে দেখে নাও একবার, বেসের সাইডে যে সার্কিটটা রয়েছে ওইটা দিয়ে তোমাকে বেস কারেন্টটা সেট করতে হবে। দেখতে পাচ্ছ সবাই? সবার হাতে বইটা আছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, সবার হাতে বই প্র্যাকটিক্যাল আছে তো? নোটবুকটা ফিল করছি। হ্যাঁ স্যার। বেশ, তাহলে এক একটা বেস কারেন্ট সেট করবে, আর ওই কালেক্টরের ভোল্টেজটা পাল্টাবে। ওই যে দেখো কালেক্টরের সাইডে স্লাইডারটা রয়েছে না, এই হ্যাঁ স্যার। স্লাইডারটা দিয়ে পাল্টাতে, এই স্লাইডারটা দিয়ে পাল্টাতে হবে। যদি কখনো দেখো যে বেস কারেন্টটা, এই কালেক্টরটা চেঞ্জ করার ফলে বেসটা চেঞ্জ করে গেছে অল্প, আবার এই বেসের সাইডের পটটা ঘুরিয়ে স্লাইডারটা পাল্টে তোমাকে বেস কারেন্টটা একই রাখতে হবে। আচ্ছা বেস স্যার। কারেন্টটা পাল্টানো যাবে না। তার কারণ হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক গুলো যখন ড্র করো, তখন একবারে ফিক্সড বেস কারেন্ট, তুমি IB1 IB2 এইভাবেই তো লেখো। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ। সুতরাং দুটো পটকে তোমার কেয়ারফুলি নিতে হবে, এবং ওই বেস কারেন্টটা দেখতে হবে সবসময় ফিক্সড আছে। যদি কোনো কারণে কালেক্টর সাইডে পট ঘোরানোর ফলে বেসের দিকে কারেন্ট পাল্টে যায়, তাহলে তোমাকে ঘুরিয়ে বেসের দিকে পট ঘুরিয়ে ওটা ফিক্স করতে হবে।
আচ্ছা স্যার। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই এক্সপেরিমেন্টটাতে কিছুই নেই প্রায়। তোমাদের বড় এক্সপেরিমেন্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই, সি অ্যাম্পলিফায়ার, উইন্ড ব্রিজ অসিলেটর। ঠিক হ্যাঁ আছে? স্যার, এই এই তিনটে খুব এই বড়। তিনটে হচ্ছে বড় বড় এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা তো মানে খুবই ট্রিভিয়াল এক্সপেরিমেন্ট। তুমি হ্যাঁ স্যার। আউটপুট ক্যারেক্টারিস্টিক ড্র করবে আর ওই ডিফারেন্ট জায়গাতে শুধু এইচ প্যারামিটার গুলো বার করবে। যেখান থেকে স্ট্রেট লাইন হয়েছে, এখানে বইতে দিয়েছে দেখো না, আউটপুট কমন বেস তো এইখানে এই তোমাদের আছে কমন এমিটার, যে পয়েন্টটা অপারেটিং পয়েন্ট নিচ্ছ ওই পয়েন্টে দেখো একবার হচ্ছে ভার্টিক্যাল লাইন টানতে হচ্ছে ওই পয়েন্ট দিয়ে। ওই ভার্টিক্যাল লাইন দিয়ে তুমি কি পাবে? অ্যাকচুয়ালি আইবি ডিফারেন্স বাই আইসি ডিফারেন্স, মানে এইচএফি পেয়ে গেলে। আর ট্যানজেন্ট ড্র করেই তো তুমি এইচওই পেয়ে যাবে। হ্যাঁ স্যার। ইনফ্যাক্ট ট্যানজেন্ট ড্রই করা যায় না, ওটা স্ট্রেট লাইন হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওটা তো একদম স্ট্রেট হয়ে যাচ্ছে। আমি ওই জন্য বললাম তো আর কোনো ট্যানজেন্ট রকম। ড্রই করা যায় না। এবং এইটা মাথায় রাখবে যে এই কার্ভগুলো এক্স্যাক্টলি ইকুয়ালি স্পেসড নয়। আইবিটা সমান সমান পাল্টালেও এক্স্যাক্টলি ইকুয়ালি স্পেসড হবে না। মাইন্ড ইট। আচ্ছা আচ্ছা যখন তুমি বেস কারেন্টটা বাড়িয়েছো, কার্ভের আপওয়ার্ড টেন্ডেন্সিটা একটু বেশি থাকবে। মনে আচ্ছা থাকবে স্যার। কথাটা? হ্যাঁ দেখেওছো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, প্র্যাকটিসের সময় হ্যাঁ স্যার, হ্যাঁ দেখেওছো। স্যার, লিখেছি লিখেছি। কার্ভের আপওয়ার্ড টেন্ডেন্সিটা একটু বেশি থাকবে। কেন বলো তো? স্যার আইবিটা বাড়ালে তো স্যার আমার এটা বাড়ছে স্যার, আইবিটা স্যার, আইবিটা বাড়ালে তো স্যার আমার আইসিটা বাড়ছে, এবার স্যার আইসিটা বাড়ালে তো স্যার আইটা বাড়বে। আইসিটা বাড়লে স্যার আবার বলো তো, আইটা বাড়ার উত্তরটা কথা কি স্যার। বললে? স্যার আইবিটা বাড়ালে তো স্যার আইসিটা বাড়বে, কারণ স্যার বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি। হুম স্যার ওই হুম, জন্য। ভালো। তাতে কি হলো? আমার বক্তব্য হচ্ছে যে ইকুয়াল অ্যামাউন্টের বেস কারেন্ট আমি যদি বাড়াই, ধরো তুমি উম, 5 মাইক্রো অ্যাম্পিয়ার করে বাড়িয়ে যাচ্ছ, 5 করে বাড়িয়ে যাচ্ছ বেস কারেন্টটা, তাহলে at certain value of VCE, শুনতে পাচ্ছ কথাটা? at certain value of VCE, ধরো নিচের দিকে দুটো বেস কারেন্টের তফাৎ তো সেই 5 মাইক্রো, হ্যাঁ আর স্যার। ওপরে বেস কারেন্টটা ডিফারেন্স ধরো 5 করে নিয়েছো কি 10 করে নিয়েছো ডিফারেন্সটা। তার হ্যাঁ মানে স্যার। একেবারে লোয়ার মোস্ট দুটো কার্ভের ডিফারেন্সটা হচ্ছে বেস কারেন্টে 5 মাইক্রো। আপার হ্যাঁ মোস্ট দুটো যে কার্ভ হলো তারও বেস কারেন্টের ডিফারেন্স 5 মাইক্রো। হ্যাঁ ইন স্পাইট অফ দ্যাট তুমি করেসপন্ডিং কালেক্টর কারেন্ট দুটো ডিফারেন্স সমান হবে না, উপরের দিকটা বেশি হবে। অর্থাৎ ধরো 5টা কার্ভ ড্র করেছো তো, ধরো 1 আর 2 নিলে, তুমি একটা ভার্টিক্যাল লাইন টানলে, ধরো ভিসি ইকুয়াল টু 5 ভোল্টে ভার্টিক্যাল লাইন টানলে, তাহলে হুম 1 নম্বর আর 2 নম্বর কার্ভে যে কাটিং পয়েন্টটা থাকছে তার জন্য একটা IC1 IC2 হবে। হ্যাঁ এদের যা ডিফারেন্স, আর ওপরে ধরো 5 নম্বর কার্ভ বা 4 নম্বর কার্ভ, সেখানে IC4 IC5 হবে, হ্যাঁ স্যার। তাদের ডিফারেন্সটা বেশি হবে নিচেরটার থেকে। কেন বলো তো? মানে করে দেখেছো কি না তা দেখোনি? না স্যার, এমনি প্লট করেছিলাম কিন্তু এভাবে স্যার দেখা হয়নি, মানে জিনিসটা স্যার এভাবে ভাবিনি সত্যি কথা বলবো। তাতে কি তোমাদের যখন প্র্যাকটিস করেছিলে তখন কি সমান সমান এসেছিল? না স্যার। প্র্যাকটিক্যাল খাতা খুললেই দেখতে পাবে। স্যার মানে ওপরের যে দুটো আইসি হ্যাঁ, ফোর আর আইসি থ্রির মধ্যে আমাদের ডিফারেন্সটা মানে কম এসেছিল নিজের দুটোর থেকে। বেশি আসবে, ওটা বেশি আসবে। যদি কম এসে থাকে তাহলে ভুল এসেছে, মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ বেস কারেন্ট ডিফারেন্সের জন্য। মনে থাকবে কথাটা? ওইটা হচ্ছে জেনারেল চেক।
মানে তোমার ওটা এক নজর দেখলেই বলে দেবে, যে এক্সামিনার দেখলেই বলে দেবে যে তোমার ঠিক হয়েছে না ভুল হয়েছে, এক নজর মানে অ্যাট এ গ্লান্স। এখন একটু বলো তো বাবা, ওটা কেন হয়? যে পারো বলো। স্যার একটু দেখে বলছি আপনাকে। বলো। আগে তুমি শুধু এইটুকু বলো যে কার্ভগুলোর আপওয়ার্ড টেন্ডেন্সি থাকে কেন। সমস্ত কার্ভগুলোর আপওয়ার্ড টেন্ডেন্সি থাকে কেন? হরাইজন্টাল তো হয়ে যাওয়ার কথা। স্যার অ্যাক্টিভ রিজনে যাওয়ার জন্য, মানে স্যার এই ডিপ্লেশন রিজনটা ছোট হওয়ার জন্য আস্তে আস্তে। হ্যাঁ, স্যার মানে ডিপ্লেশন রিজনটা স্যার ছোট হওয়ার জন্য আস্তে আস্তে। না, ধরো তোমার দুটো যে জাংশন রয়েছে, একটা হচ্ছে বেসের সঙ্গে এমিটার, আর হ্যাঁ একটা হচ্ছে বেসের সঙ্গে কালেক্টর। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে যখন রিভার্স বায়াস দিচ্ছ কালেক্টরের দিকে, তখন হ্যাঁ তখন ডিপ্লিশন লেয়ার উইডথটা বেড়ে যায়। হ্যাঁ স্যার ওই সাইডে চড়া হয়ে যায়, আর স্যার এই সাইডে ফরওয়ার্ড বায়াসে আমার ছোট, সরি স্যার এই সাইডে আমার ছোট হয়ে যায় স্যার, ছোট এমিটার আর হওয়ার তো বেসের সাইড। জায়গা নেই, ছোট হওয়ার তো জায়গাই নেই। যেখানে ধরো তুমি ফরওয়ার্ড বায়াস করলে, আর ছোট হবে কি, সেটা এমনি জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। হ্যাঁ তুমি স্যার। যেদিকটা রিভার্স বায়াস করেছো ওই দিকে ডিপ্লিশন লেয়ারের উইডথটা বাড়তে থাকে। তার মানে হ্যাঁ স্যার। তোমার এফেক্টিভ বেস উইডথটা ডিক্রিজ করতে থাকে। যদি ডিপ্লিশন লেয়ারটা বেড়ে যায়, ধরো ডিপ্লিশন লেয়ারের পেনিট্রেশনটা বেসের দিকে বেশি থাকে। হ্যাঁ স্যার। কেন বলো তো? স্যার স্যার আরেকবার বলবেন ডিপ্লিশন লেয়ারের। ধরো কালেক্টর বেস জাংশন, সবাই শুনতে পাচ্ছ কথাটা আমার? হ্যাঁ স্যার শুনতে হচ্ছে। অন্যরা শুনতে পাচ্ছে? তুমি তো শুনতে, তোমার তো স্পিকার অন হ্যাঁ আছে, স্যার, হ্যাঁ। অন্যদের। হ্যাঁ স্যার। বলছি যে এই যে এটা দেখলে কালেক্টর বেস জাংশন, দেখবে যেমন বইতে ছবি আঁকা রয়েছে, বেসের দিকে পেনিট্রেশনটা বেশি অফ দ্য ডিপ্লিশন রিজিয়ান। কেন? ওটা দেখেছো না দেখোনি? না স্যার দেখেছি। হুম, দেখেছো। পেনিট্রেশনটা বেশি হয় কেন বলো তো? স্যার ওই বেসের মাইনরিটি ক্যারিয়ার গুলো স্যার তো ইলেকট্রন, স্যার হুম। ওইগুলো এই সাইডে চলে আসে বলে স্যার ওইদিকে চওড়া হয়ে যায় রিভার্স তাহলে বায়াসের সেটা জন্য। একই আর্গুমেন্টটা কালেক্টরের দিকটাও চড়া হবে। ওদিকে তো তোমার ডিপ্লিশন লেয়ার মানে নাকি ওদিকে গিয়ে সেরকম মাইন করেছে হোলের সঙ্গে। ও হ্যাঁ। উবাই কিছু বলবে? স্যার আরেকবার বলবেন? বলছি যে কালেক্টর বেস জাংশন, তাই তো? তুমি যখন ডিপ্লিশন লেয়ারটা আঁকবে, তাহলে দুদিকেই তো থাকবে। হ্যাঁ স্যার, দুদিকে থাকবে। এদিক থেকে ইলেকট্রন গিয়ে ওদিকে হোলের সাথে মিট করলো, তাহলে তোমার দুদিকে তো সমান সমান, এদিকেও যেমন থাকছে না ওদিকেও থাকছে না। তাহলে ডিপ্লিশন লেয়ার উইডথটা দুদিকেই তো সমান সমান হওয়া উচিত, জাংশনটা এক্সাক্ট জিওমেট্রিক্যাল জাংশন, দুদিকেই পেনিট্রেশনটা সমান হওয়ার কথা। হ্যাঁ
কারণ একদিক থেকে যদি ইলেকট্রন গিয়ে আর উল্টো দিকে হোলে মিট করে, তার মানে দুটোই দিকে নষ্ট হলো। হ্যাঁ স্যার, ওই তাহলে হিসাবে তো তাহলে অ্যান্সারটা কি হবে? অঙ্কিত কি বলছো? ভাবছি। ভাবছো, বলো। কেউ বলতে পারবে যতজন প্রেজেন্ট আছো? ক্রিস বা সৌভিক বা বিয়াস? আচ্ছা, আমি বলছি। তোমরা এটা তো পড়েছো যে বেসের মানে ডোপিং কনসেন্ট্রেশনটা কম হয়। হ্যাঁ স্যার। দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইজ দ্য রিজন। ধরো কালেক্টর এনপিএন, কি ভাব তোমাদের কি কি আছে? এনপিএন, তার মানে বেসটা পি, তাই তো? হ্যাঁ স্যার। তোমাদের যেটা এনপিএন, তার মানে কালেক্টরের দিকটা ধরা যাক এন। তাহলে ওখানে তোমার মেজরিটি ক্যারিয়ার হিসেবে রয়েছে ইলেকট্রন। ইলেকট্রন ধরো অল্প একটু উইডতে কালেক্টরের দিকে যে পরিমাণ ফ্রি ইলেকট্রন রয়েছে, ওই পরিমাণ হোল যখন বেসের দিকে দরকার রিকম্বিনেশনের জন্য, তাহলে অনেক বেশি পেনিট্রেশন হতে হবে না, কারণ কনসেন্ট্রেশনটা তো কম হয়। হ্যাঁ। তার মানে বেসে ডোপিং কনসেন্ট্রেশন কম হওয়ার কারণেই এটা হয়। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? কারণ হ্যাঁ দিস হ্যাঁ ইজ দ্য প্রিসাইজ রিজন। তাহলে স্যার, যখন ওখানে তুমি ওখানে স্যার আমার কনসেন্ট্রেশনটা কম থাকে বলে এইগুলো এসে স্যার বেশি পেনিট্রেট করে উইডটাকে চওড়া করে দিচ্ছে, ঠিক মানে বেসিক দিকটায়। ঠিক পেনিট্রেশনটা বেশি হয় বেসের দিকে। বইগুলোতে দেখবে আঁকার সময় বেসের দিকে পেনিট্রেশনটা বেশি হয়, ওই কারণে। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা তা- আচ্ছা, বেশি রয়েছে। হুম। তাহলে যখন তুমি ভিসিটা বাড়াচ্ছ, ভিসিই ওই যে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক কার্ভে যখন তুমি ভিসিটা বাড়াচ্ছ, তখন এফেক্টিভলি ইউ আর ইনক্রিজিং দ্য কালেক্টর বেস জাংশন ভোল্টেজ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তার মানে তুমি বেসের দিকে পেনিট্রেশনটা বাড়িয়ে দিচ্ছ। বেসের দিকে যদি পেনিট্রেশনটা বেড়ে যায়, তাহলে এফেক্টিভ বেস উইডথটা ড্রপ ডাউন করে যাচ্ছে। হ্যাঁ স্যার, ওটা তো ছোট হয়ে যাচ্ছে তখন বেসের উইথটা। তাহলে বেসের উইডথটা যদি ছোট হয়ে যায়, তাহলে বেসের রিকম্বিনেশনটা কমে যাবে। হ্যাঁ, ওখানে স্যার কমই করতে পারবে, বেস কারণ তো বেস কম ছোট হয়ে রিকম্বিনেশন, যাবে। তার মানে তোমাকে তখন বেস কারেন্টের, বেসের যে চার্জের ফ্লোয়িংটা, বেস কারেন্টটা একটু বেশি বাড়াতে হচ্ছে, অর্থাৎ বেশি কেরিয়ার ফ্লো করাতে হচ্ছে বেস দিয়ে। হ্যাঁ বেস দিয়ে যখনই বেশি কেরিয়ার ফ্লো করাতে হচ্ছে, তার সাইজেবল অ্যামাউন্ট বেশিরভাগ পোর্শনটা তো কালেক্টরে গিয়ে কালেক্টেড হয়ে যাবে। হ্যাঁ স্যার। ওই জন্য যখন দেখবে ভিসিটা বাড়ে, কার্ভের আপওয়ার্ড টেন্ডেন্সি থাকে, একটু একটু করে উপরের দিকে উঠতে থাকে, কার্ভটা হরাইজেন্টাল হয় না। এবার তোমরা প্র্যাকটিক্যাল খাতায় দেখো, কার্ভটা হরাইজেন্টাল নয়, একটু আপওয়ার্ড টেন্ডেন্সি আছে। হ্যাঁ স্যার, হালকা খুব। হ্যাঁ, এবং এইটা প্রোনাউন্সড হবে যত তুমি বেস কারেন্টটা বেশির দিকে যাবে। ও আচ্ছা আচ্ছা। ওই কারণেই বললাম, যখন উপরের দিকে ওঠে তখন ওই গ্যাপটা বাড়তে থাকে। এইটাকে বলা হয় আর্লি এফেক্ট, নামটা শুনে থাকবে। হ্যাঁ স্যার, ওই বেস মডুলেশন বা হ্যাঁ স্যার। হ্যাঁ, ও অত মানে মডুলেশন বড়, অত মানে মানে বড় বড় টার্ম ভাববে না তুমি, ক্লিয়ারলি ফিজিক্সটা ভেবে রাখবে। অর্থাৎ বেস যখন তুমি ওই রিভার্স বায়াসিং করছো, এফেক্টিভ বেস উইডথটা কমে যাচ্ছে। এটারই ওই নামটাকে বলে বেস উইডথ মডুলেশন। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার আইডিয়া একদম? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বল। হ্যাঁ স্যার, আর কি আমার আছে? আর এদিক থেকে সেরকম কোশ্চেন নেই। বাকিরা এবার। বাকি যারা আছো তাদের যদি কোনো কোশ্চেন থাকে বলো। স্যার, হুম। স্যার বিজেটিতে আমাদের কোশ্চেনে একটা আমরা যে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন একটা দেখলাম স্যার, ওটা কি কোনো ফর্মুলা আছে? কোথায় রেজিস্ট্যান্স ক্যালকুলেশন?
স্যার বিজেটিতে ওই রিভার্স ক্যারেক্টারিস্টিক্সে। রিভার্স ক্যারেক্টারিস্টিক দেখি গতবারে কি পড়েছিল। আমি গতবারের কোশ্চেনটা পড়ছি। হ্যাঁ ড্র স্যার। দা আমি পড়ছি কোশ্চেনটা, সবাই শোনো, গতবারের কোশ্চেন এটা, ওই প্র্যাকটিক্যাল কোশ্চেন। Draw the DC output characteristics of a given transistor in common emitter configuration for 5 different base currents and show the active region in the graph. Question part B. Determine AC current gain, the output admittance মানে HOE at 3 selected operating points. Operating points must be selected near the middle of the active region. Near the middle of the active region. দেখো ভালো করে, তোমাদের যে এটা দেওয়া হবে হুম। কি জানো, সাপ্লাই ভোল্টেজ, সে তো কলেজের উপর ডিপেন্ড করে, সেটা 10 ভোল্টও দিতে পারে, 12 ভোল্টও দিতে পারে। তাহলে অপারেটিং পয়েন্টটা তোমাকে রাখতে হবে মাঝখানে। বলেছে যে এইখানে অপারেটিং পয়েন্ট মাস্ট বি সিলেক্টেড নিয়ার দ্য মিডল অফ দ্য অ্যাক্টিভ রিজিয়ন। কোন অপারেটিং পয়েন্ট? যখন তুমি হিসেব করবে, ওই যে কার্ভটা আঁকা হলো, যেহেতু কার্ভটা আঁকা হচ্ছে মানে ইউ আর চেঞ্জিং দ্য বেস কারেন্ট। ভালো করে বুঝে নাও। সৌভিক, শুনতে পাচ্ছ কথাটা আমার? হ্যাঁ স্যার। বলছি যে যেহেতু এটা স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক কার্ভ ড্র করা, তার মানে তোমাকে 5খানা বেস কারেন্ট নিতে হয়েছে। হ্যাঁ স্যার। অপারেটিং পয়েন্ট বলতে কোনটাকে বোঝায়? ওই যে আইবি, আইসি আর ভিসি, এই তিনটে তো মিলে তো অপারেটিং পয়েন্ট। হ্যাঁ স্যার। তিনটে ইন্ডিপেন্ডেন্ট নয়, দুটো ইন্ডিপেন্ডেন্ট হবে। এনিওয়ে, তিনটে মিলে তোমার অপারেটিং পয়েন্ট। তাহলে যেহেতু তুমি বেস কারেন্ট পাল্টে পাল্টে যাচ্ছ, 5বার পাল্টেছো, তার হ্যাঁ। মানে ওগুলো অপারেটিং পয়েন্ট ফিক্স রাখছে না। বলা হচ্ছে তুমি যে পয়েন্টে এইচএফই এইচওই গুলো বার করবে, সেটা হচ্ছে ওই যদি 12 ভোল্টের সাপ্লাই, তুমি 12 ভোল্ট অব্দি যদি যাও, ওই যে ভিসি পাল্টে পাল্টে যতটা যাচ্ছ তার অর্ধেকে রাখবে। হুম। ঠিক আছে? হ্যাঁ স্যার। পাঁচটা কার্ভ, তার মানে তুমি মাঝের কার্ভ, মাঝের দিকে অপারেটিং পয়েন্ট রাখতে হবে, যাতে করে ওপরের দিকেও দুটো থাকে কার্ভ, নিচের দিকেও দুটো থাকে, এরকম। ও। আর ওই ভিসিটা মাঝামাঝি রাখবে। আর কার কি কোশ্চেন আছে? গতবারের কোশ্চেনটা ধরো, এই যে তিনটে বড় এক্সপেরিমেন্ট বললাম, কারুর না কারু তো পড়বে। সমস্ত পার্ট গুলো ভালো করে দেখেছো? স্যার আমি সিই অ্যাম্পলিফায়ারটা বাদ দিয়েছি, ওটা স্যার ছেড়ে দেবো, ওটা স্যার খুব কনফিউজিং লাগে। কিন্তু স্যার ওই পাওয়ার সাপ্লাই আর উইন্ডব্রিজটা স্যার দেখে নিয়েছি ভালো করে। হ্যাঁ, মানে বড় এক্সপেরিমেন্ট দেখে কোশ্চেনের নিয়েছি। প্রতিটা পার্ট দেখে নিয়েছো তো? হ্যাঁ স্যার। বেশ। অঙ্কিত, বড় তিনটে ভালো করে দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। তো উইন্ডব্রিজটা ছেড়ে দেবো। দেখো, টোটাল সিলেবাসে যতগুলো রয়েছে তার মধ্যে তুমি সেফলি একটা মাত্র ছাড়তে পারো, সেফলি। হ্যাঁ স্যার উইন্ডব্রিজটা ছাড়। বাদ বাকি যেন সবগুলো পারো। মানে এরকম, মানে খুব আনলাইকলি যে দুটো যদি ছেড়ে যাওয়া, বাই চান্স সেই দুটোই পড়লো, তাহলে খুব বিপদ। ভাই, সবগুলো দেখেছো? হ্যাঁ স্যার দেখে রেখেছি, তবে পাওয়ার সাপ্লাইটা আমি ভাবি ছাড়বো। বেশ, তাহলে অন্যগুলো প্রতিটা পার্ট দেখেছো? হ্যাঁ স্যার। কোথাও কোনো অসুবিধে নেই তো? স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল, যে স্যার অফসেট নাল যখন মেজার করছি স্যার, অনেক মানে আমাদের ক্লাসে যতবারই করেছি স্যার, ওই 0.1 মিলিভোল্টের কমে মানে একদম জিরো করা যাচ্ছে না স্যার, সেখানে কি নাম্বার কাটতে পারে?
না, তোমরা করেছিলে কিভাবে অফসেট নালটা? স্যার ওই তো ওই আগে প্রথম বলো এক্সপেরিমেন্টের নাম বলো। ধরো এখানে কোশ্চেন তো আমার হাতের কাছেই আছে। ধরো এক্সপেরিমেন্টটা বলো, কোন এক্সপেরিমেন্টটা? স্যার ওই সেটা ধরুন অ্যাডার। নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। হ্যাঁ স্যার, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। দাঁড়া, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা কোথায় পড়েছে দেখি, কত নাম্বার কোশ্চেনে আছে দেখি। এই যে 6 নাম্বার কোশ্চেন, ডিজাইন এ নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইউজিং অপ এম 741 উইথ ভোল্টেজ গেন এত, পারফর্ম অফসেট নাল অ্যাডজাস্টমেন্ট ফর অ্যাট লিস্ট 5 পজিটিভ অ্যান্ড 5 নেগেটিভ। হ্যাঁ, এই অফসেট নাল 1 আর 5 এর মধ্যে 10 কিলোর পট লাগিয়ে করতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। 1 আর 5 এর মধ্যে 10 কিলোর পটে দুটো এন 1 আর 5 এ যাবে, আর মাঝে যে স্লাইডারটা ওটা যাবে ওটা -12 4 ভোল্ট। হ্যাঁ স্যার, ওটা 4 ইঞ্চ, ওই -12। হ্যাঁ, ওটা না ঘুরিয়ে স্যার, জিরো করা যাচ্ছে না। না স্যার, ওটা ওই ম্যাক্সিমাম 0.1 মিলিভোল্ট ওরকম আসছে। তো স্যার হ্যাঁ, বলছি ওটাতে কি? ওটাতে ওটা করা যায় না অনেক সময়, এই কারণে হয়। ওটা মানে তোমার দোষ নয়, যে পটটা তুমি ঘোরাচ্ছ সেই পটের যে পয়েন্টে গেলে জিরো হয় সেই পয়েন্টে স্লাইডারটা দাঁড় করানো সম্ভব হচ্ছে না। পটে যেহেতু পিছনে নব লাগানো থাকে না, ওই যেটা দিয়ে যে রডটাকে ঘোরাও তুমি পটে, ওই রডটাতে একটা নব লাগানো থাকার কথা, যা তুমি খুব মাইনিউটলি ঘোরাতে পারো ওটাকে। ওই নব লাগানো না থাকলে সমস্যাটা হয়, ওর জন্য কিছু হবে না। সেটা আচ্ছা এক্সামিনারও জানে যে গন্ডগোলটা কোথায় হয়। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে? স্যার পটের থেকে স্যার, মানে পটে তো স্যার আমি যদি নব লাগানো থাকে তাও তো স্যার এরকম হতে পারে যে ওই মানে যে মিডিলের যে স্যার আমার যে মিডিলের লেগটা স্যার, যেটা আমার মানে ওটা রেগুলেটরটা স্যার, মিডিলের লেগটা ওটা তো স্যার হ্যাঁ, অত দূর স্লাইডারটা। নাও যেতে পারে। না না, 1 থেকে 10 এর মধ্যে, মানে 0 ওহম থেকে 10 কিলো অব্দি স্লাইড করবে তো ওটা, হ্যাঁ স্যার। ওর মাঝে ওটা আসবেই। ও মানে আচ্ছা আচ্ছা। অপএমটা ও হ্যাঁ সেইভাবেই হ্যাঁ। ডিজাইন। আচ্ছা। ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। না স্যার, আমি বলছিলাম ওর বাইরে হয়তো যদি থাকে কোনো কারণে, না, মানে ওর স্যার বাইরে ধরুন হবে না। 11। না, ওর বাইরে হবে না। ওটা কোম্পানি স্পেসিফাইড, কোম্পানি থেকেই স্পেসিফাই করা, যে ওরা যখন ম্যানুফ্যাকচার করেছে সেইভাবেই তৈরি করা হয়েছে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। সব জিনিসটা বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তোমাদের আর কোনো কোশ্চেন নেই তো? স্যার বলো। স্যার বলছি যে এই যে অফসেট নালটা করার সময় যদি বাই চান্স আউটপুটে মানে কোনো মানে খানিকটা পরিমাণ ভোল্টেজ চলে আসে, তাহলে ওটা মানে সার্কিটে কোন কোন জায়গাগুলো মানে চেক করবো এটাকে ঠিক ওটা করার জন্য? হচ্ছে, ধরো তুমি এই যে করছো নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, আমি এই এক্সাম্পলেই বলছি। নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার অর্থাৎ ওই যে প্লাস টার্মিনাল যেটা, তাই তো, অপ এম্পের যেটা প্লাস, হ্যাঁ নন হ্যাঁ ইনভার্টিং হ্যাঁ। টার্মিনাল, ওইখানে হুম তো ইনপুট দেবে। হুম বাদ বাকি অর্থাৎ অ্যাম্প্লিফায়ারের সার্কিটটা তোমাকে কমপ্লিট করতে হবে। ধরো অ্যাম্প্লিফায়ারের সার্কিটটা কমপ্লিট করে তুমি যেখানটা ইনপুট দিতে চাও ওইটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। গ্রাউন্ড করে দিলে হ্যাঁ তাহলে ইনপুট ভোল্টেজ জিরো, আউটপুট ভোল্টেজ জিরো হওয়ার কথা। হুম কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবারে কিন্তু এইবারে হ্যাঁ ওই 10 কিলো যে পটটা তার সাইড একটা ঘোরাও, কিন্তু যতক্ষণ না তুমি অপ এম্পের সার্কিটটা, এই অ্যাম্প্লিফায়ারের সার্কিটটা কমপ্লিট করছো ততক্ষণ ঘোরাবে না। তার আগে করা মানে তো ইউজলেস। হুম আচ্ছা, অনেক সময় সার্কিটটা কমপ্লিট করার পরেও যখন মানে ওইটা দেখি তখন ওই অনেক সময় আউটপুটে এক্সট্রা ভোল্টেজ চলে আসে। আচ্ছা ওইগুলো কি সেটা কারণে সেটা হয়? কত ভোল্টেজ, এক্সট্রা ভোল্টেজ মানে কত?
মানে ওই 9 ভোল্ট 10 ভোল্ট মতো অনেক সময় দেখি আউটপুটে দেখা যাচ্ছে। না, ওটা হচ্ছে গিয়ে যে পটটা তুমি ইউজ করছো সেই পটটা যদি পুরনো পট হয় তাহলে যে হ্যাঁ স্লাইডারটা ওখানে টাচ করে থাকার কথা, অর্থাৎ মানে ওয়ারউন পট হোক, মানে সোজা কথা হলো মাঝখানে পট স্লাইডার টাচ করে থাকবে পটে, হ্যাঁ সেই টাচিং যদি কোনোভাবে সরে যায়, খুলে যায়, ধরো মেক অ্যান্ড হ্যাঁ ব্রেক হচ্ছে, টাচিং হচ্ছে না ঠিক মতো, ওই মেক অ্যান্ড হ্যাঁ। ব্রেক হলে তখন আউটপুটে তুমি ভোল্টেজ দেখতে পাবে, বড় ভোল্ট দেখতে পাবে। তাহলে স্যার ওই পটটাকে চেক করতে হবে তার জন্য, মানে যদি পটটাকে বাই চেক চান্স। করতে হবে। হ্যাঁ পটটা পরীক্ষার সময় নতুন নতুন পট দেওয়া হয় ওই জন্য। পরীক্ষার সময় যে নতুন পট আনা হয় সারা বছর, মানে ওইটা তোমরা ইউজ করলে পরীক্ষা যারা হ্যাঁ এক্সামিনে, তারপর ওটা দিয়ে সারা হ্যাঁ। বছর স্টুডেন্টরা ইউজ করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ আর কার কি কোশ্চেন আছে শুনি? আর কার কি কোশ্চেন আছে? স্যার বলছি যে আরপিএস এর লাস্টে যখন আমি আউটপুটটা বের করছি, স্যার ওখানে তো হিসাব মতো রিপেল ফ্যাক্টর থাকা কোনো উচিত না, কারণ স্যার পুরোটাই তো আমার মানে স্টেবিলাইজেশন সার্কিটের ভেতর দিয়ে আসার পরেও স্যার যদি রিপেল ফ্যাক্টর থাকে তার মানে তো স্যার আমার সার্কিটটা ভুল। দেখো, রিপল ফ্যাক্টর আইডিয়ালি থাকার কথা নয়, কিন্তু যে সাপ্লাইটা দিয়ে তুমি আনরেগুলেটেড সাপ্লাইটা করেছো সেটা তুমি কথা প্রথমেই ধরে নিয়েছো আইডিয়ালি, ইন প্রিন্সিপল দ্যাট ইজ ডিসি, তাতে তো মিশে থাকতে পারে, হ্যাঁ স্যার। সেই ফ্ল্যাকচুয়েশনটা পৌঁছয়। তুমি ধরো ইনপুটে বলেছো আমার 14 ভোল্ট থেকে 16 ভোল্ট, হুম। 14ই হোক আর 16ই হোক সেটা সবটাই ডিসি, কিন্তু তার ভেতরেও তো এসি পার্ট থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, এমনিতেও কথাটা যখন ওটা ফ্লাকচুয়েট করছে তাহলেও তো স্যার ওর ভেতরে একটা পার্ট আছে যেটাকে আমরা রিপেল পার্ট না, বলছে। তুমি এই যে যেটা বলছি। ফ্লাকচুয়েশনটা বলতে চাইছো, ধরো আমি ইনপুটে 14 থেকে 16 করলাম কিছু একটা ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ সেখানে আর ফ্রিকোয়েন্সি কতটুকু আসবে, সে তো অলমোস্ট পিস ওয়াইজ স্মুথ। তুমি 14 থেকে ঘুরিয়ে হ্যাঁ ঘুরিয়ে 16তে নিয়ে গেলে, সে তো অলমোস্ট পিস ওয়াইজ স্মুথ। আমি সেটা বলছি না, আমি বলছি ওর সঙ্গে তোমার এসি তো মিশে থাকতে পারে, অর্থাৎ ফ্লাকচুয়েশনটা খুব কুইক ফ্লাকচুয়েশন থাকতে পারে, যেটা তোমার কাছে নোটিসেবল হচ্ছে না, যে 14 থেকে 14.1 আর 13.9 এই ফ্লাকচুয়েশনটা থাকতে পারে। হ্যাঁ স্যার, থাকতে পারে। থাকতে পারে যেটা তুমি হয়তো এত, মানে ওই ধরো যদি সেকেন্ডে 50 বার হয়, 50 হার্জ বা 60 হার্জ যে সাইকেলে থাকে, তুমি চোখে তো স্ক্যানও করতে পারবে না। না স্যার, আসবেন। অথচ বাইরে তুমি যখন ভোল্ট মিটার দিয়ে মাপবে তখন রিপ্লে দেখতে পাবে। হ্যাঁ স্যার, ওটার জন্যই কি আরেকটা ওরকম সি ফিল্টার লাগিয়ে দিচ্ছিল বইতে? স্যার আমরা ওই লাস্টের সি ফিল্টারটা লাগাইনি। না, ওটা দরকার পড়ে না, ওটা দরকার পড়ে না। মানে তোমার পরীক্ষার সময় যে রিপল মাপাটা, ওইটা হ্যাঁ স্যার। বোধহয় অরে টরে থাকে মনে হয়, তাই না? আচ্ছা, দেখি, রিপেল মাপা কোশ্চেন ওরকম দেখিনি। না মানে আগে পড়তো, আগে থাকতো, এখন আমি দাঁড়া ও কোশ্চেনটা দেখি। এইখানে আছে আরপিএস এ distribution of marks, circuit diagram, determination of resistance is calculated at chosen, circuit fabrication, data for load regulation, plotting of graph, calculation of percentage regulation, no ripple. রিপলের তো কিছু নেই বাবা এখানে। না স্যার, আমরা এই ক্লাসে যখন করেছিলাম তখন ওই রিপেলের ব্যাপারটা স্যার মাথায় আসছিল না ও, যে হিসাব তখন মতো না মেপেছিলে আসা উচিত। তোমাদের, হ্যাঁ স্যার, তোমাদের তখন। পরীক্ষার কোশ্চেনে বলছি। ও আচ্ছা। না সবার স্যার, কাছে এছাড়া। ক্লিয়ার? হ্যাঁ স্যার, এছাড়া স্যার আমার আমার দিক থেকে স্যার কোনো কোশ্চেন নেই। মোটামুটি স্যার আর ক্লিয়ার আছে। অঙ্কিত বা বুবাই বা এ, সৌভিক, বিয়াস, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। না স্যার। স্যার আচ্ছা, একটা জিনিস স্যার, অসিলোস্কোপে, হ্যাঁ স্যার অসিলোস্কোপের যে মানে ওটা ঠিক আছে কিনা স্যার, ওই যে
একটা স্যার ওই মানে চ্যানেল 2 থেকে ধরুন একটা নিয়ে আমি লাগালাম ওই হুকটার মধ্যে, তারপর স্যার ওখানে যে মানে লেখা থাকে যে 1 কিলো হার্টজ এবং 5 ভোল্ট বা অথবা স্যার 0.5 ভোল্ট, স্যার ওইটা যদি আমার ডিসপ্লেতে আউটপুটে শো করে তার মানে স্যার অসিলোস্কোপ ঠিক আছে? হ্যাঁ, ও দেখবো যে কোনো অসিলোস্কোপে মানে দেখার জন্য, প্রাইমারিলি দেখার জন্য ওই বাঁদিকে একটা পয়েন্ট থাকে, সেখানে স্কোয়ার ওয়েভ ইনবিল্ট জেনারেট করা থাকে এবং আচ্ছা লেখা থাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন, যে আমার এত ভোল্ট পিক টু পিক, এত আচ্ছা। ফ্রিকোয়েন্সি, সেটা দেখা যায়। এবং স্যার যদি ওটা মানে প্রবলেম করে তার মানে স্যার আমার অসিলোস্কোপে প্রবলেম আছে। সে তুমি নিজে দেখে নিতে পারো, ওটা দিয়ে চেক করে নিতে পারো। আচ্ছা আচ্ছা। তারপরে ঠিক স্যার আছে। যদি গন্ডগোল থাকে স্যারকে বলতে হবে। আচ্ছা স্যার। স্যার আমাদের অসিলোস্কোপই দেবে তো নাকি স্যার ডিএসও দিতে পারে? না না, অসিলোস্কোপই দেবে। আচ্ছা ঠিক আছে। তোমাদের সব কোশ্চেন শেষ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি ফাইনালি একটা কোশ্চেন করি নাকি? হ্যাঁ স্যার করুন। বলছি যে ধরো তুমি এই ইন্ডিকেটরই ভাবা যাক, ইন্ডিকেটর অথবা আচ্ছা ওই টাইপের জিনিস ভাবা যাক কিছু একটা, যে তুমি ধরো ফ্রিকোয়েন্সি যেটা মাপছো, ধরো উইনব্রিজ অসিলেটর যদি করো, ফ্রিকোয়েন্সির কথাই ভাবা যাক, তোমাকে দেওয়া হয় নর্মালি কম ফ্রিকোয়েন্সি, এই 2 কিলোহার্টজ 3 কিলোহার্টজ 1 কিলোহার্টজ এরকম করতে দেওয়া হয় না? হ্যাঁ স্যার। কেন তোমাকে যদি 50 কিলোহার্টজ দিয়ে অসুবিধা কি আছে? স্যার ফ্রিকোয়েন্সি মানে স্যার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির কথা বলছেন? ওরে বাবু, উইনব্রিজ অসিলেটর, হ্যাঁ স্যার। তোমাকে তুমি বললাম যে তুমি তো তৈরি করো তো 1 কিলোহার্টজ 2 কিলোহার্টজ 3 কিলোহার্টজ এরকম করো তো, হ্যাঁ। তাহলে 50 কিলোহার্টজ দিলেও তো ইন প্রিন্সিপাল অসুবিধা হওয়ার কথা না। না স্যার থিওরিটিক্যালি হওয়ার কথা না, কিন্তু হওয়ার স্যার কথা। সি এর ওই ব্যাপারটা চলে আসছে তখন যে স্যার ওই যেহেতু 1/2 পাই এফ সি, এবার স্যার এফটা যদি আমার খুব বেড়ে যায় তাহলে স্যার ওই হুম। জায়গাটা আবার আমার মানে হিসাব মতো শর্ট লাইনের মতো কাজ হয়ে যাবে স্যার একটা দিকে। কেন কেন তোমার তো সে জাস্ট সি এর ভ্যালুটা অ্যাকর্ডিংলি চেঞ্জ করে দেবে, রেজিস্ট্যান্স আর সি এর প্রোডাক্টটা অ্যাকর্ডিংলি চেঞ্জ করে দেবে। স্যার অতটা সি হয়তো স্যার পাওয়া যায় না করসপন্ডিং যেটাতে আমি চেঞ্জ এই করতে পারি। সি তো ছোট করবে, বড় করছো না তো। সি তো পিকো ফ্যারাড অবধি পাওয়া যায়। হ্যাঁ স্যার একটু। ও হ্যাঁ তাই তো স্যার তুমি তো ওটাতে বাড়লে লাগাচ্ছ তো সিটা মাইক্রো ছোট মাইক্রো হবে। ফ্যারাড, সি তো হ্যাঁ। পিকো ফ্যারাডও পাওয়া যায়। হ্যাঁ। তাহলে কোশ্চেনটা ক্লিয়ার অঙ্কিত? বুবাই, হ্যাঁ স্যার। স্যার বুবাই তাহলে কোশ্চেনটা সিটাকে অনেক ছোট নিতে হবে ওই নেবে, পিকো নেবে ফ্যারাড নেবে। রেঞ্জে। আমাদের ল্যাবেই তো মানে সেই ন্যানো ফেরাড ছোট ছোট আছে। তুমি যদি মাইক্রোর জায়গায় ন্যানো লাগাও, বুঝতে পারছো কত ছোট হলো? হ্যাঁ স্যার তো তখন স্যার 10⁻⁹ দিতে চলে আসবে, হ্যাঁ স্যার অনেকটাই ছোট হয়ে যাবে। হ্যাঁ, তার মানে তুমি অত ছোট লাগছে না, মানে তার থেকে বড় লাগালেও হবে। আমি হ্যাঁ স্যার। বলছি তুমি যেরকম লাগাতে চাও সবগুলো অ্যাভেলেবেল, মানে শুধু আমাদের ল্যাবে নয়, বাজারে ওয়াইডলি অ্যাভেলেবেল। স্যার তাহলে কি সিআরও তে মাপতে অসুবিধা হবে আমাদের ওই জন্য? এই সিআরও 30 মেগাহার্জ অব্দি ভালোভাবে, মানে মেগাহার্জ রেঞ্জ অব্দি ভালোভাবে মাপতে পারে, মেগাহার্জ রেঞ্জ অব্দি। 1 মেগাহার্জ 2 মেগাহার্জ মাপতেই পারবে, 1 মেগাহার্জ তো অনায়াসে মাপতে পারবে, 50 কিলোহার্জ তো মাপতেই পারবে। তাহলে স্যার তোমরা কখনো এই টার্মটা শুনেছো, স্লো রেট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি বলতো স্লো রেট? স্যার তো অপ অ্যাম্পের স্যার অপ অ্যাম্পের ওই আউটপুট চেঞ্জের রেটটা। অর্থাৎ অপ অ্যাম্পের আউটপুটটা ম্যাক্সিমাম কত রেটে পাল্টাতে পারে,
হ্যাঁ স্যার। সেটা ডিপেন্ড করে অপ এম্পের স্লু রেটের উপর। 741 যে অপ এম্পটা ইউজ করো, ওর স্লু রেটটা বোধ হয় 0.5 মাইক্রোভোল্ট পার সেকেন্ড বোধ হয়। তার মানে একটা ফিক্সড ভ্যালু কিছু একটা, তার থেকে বেশি পাল্টাতে পারবে না। না। অর্থাৎ যে ওয়েভটা তৈরি হচ্ছে, তোমার ধরো সাইন ওয়েভ তৈরি হবে তো, হ্যাঁ স্যার। ধরো একটা সাইন ওয়েভের ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জটা কোথায়? একটা সাইন ওয়েভের ছবিটা মনে মনে কল্পনা করো। হুম, হুম। তার সেই ওয়েভটার ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ কোথাটা হয় বলো তো? স্যার পিকটা স্যার মানে যখন সাইন ইজ ইকুয়াল টু 1 স্যার তখন? না না, ভুলভাল কথা বলো না, ভালো করে ভেবে বলো। ধরো এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ। হ্যাঁ। এবার বলো, বুবাই বলো। তো বুঝতে পারলাম না আপনার কোশ্চেনটা, এই পোর্শনটা। যখন এক্স অ্যাক্সিসে যখন টাইম, পজিটিভ থেকে ওয়াই নেগেটিভে অ্যাক্সিসে যাচ্ছে, ভোল্টেজ। হ্যাঁ যখন পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, মানে ওই হ্যাঁ, অর্থাৎ ওই যে x কাটিং axis-এ। পয়েন্ট গুলো, অর্থাৎ এক্স হ্যাঁ অ্যাক্সিসে যে কাটিং জায়গাগুলো, মানে টি অ্যাক্সিসকে যেখানে যেখানে কাট করছে, ওই জায়গাগুলোতে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ। বুঝতে ও পেরেছো? ও হ্যাঁ স্যার, পজিটিভ থেকে নেগেটিভে আসছে ওই জন্য। আর পজিটিভ থেকে নেগেটিভ হোক বা নেগেটিভ থেকে পজিটিভ হোক, একই ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর মানে ম্যাগনিটিউডটা ওই জায়গায় ম্যাক্সিমাম। হ্যাঁ। তা এইবারে তার মানে ওখানে রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ পেলে, আর তুমি যে অপ অ্যাম্প ইউজ করছো সেখানে রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ দেওয়া রয়েছে গিভেন বাই স্লু রেট। হ্যাঁ স্যার। তবে তাহলে তার থেকে যদি বেশি হয় এটা রেট অফ চেঞ্জ, তাহলে তোমার ডিস্টোরশন আসবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড স্লু রেট ডিস্টোরশন। অর্থাৎ ওটাই তোমার গাইডলাইন যে ম্যাক্সিমাম তুমি কত ফ্রিকোয়েন্সি অবধি, কত অ্যাম্পলিটিউড অবধি তুলতে পারবে ইউজিং 741। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার এটা তার মানে অপ হ্যাঁ অ্যাম্পের প্রপার্টির জন্য। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তোমরা যখন ধরো অন্য বড় সার্কিট ডিজাইন করবে তখন তোমাকে এইগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, তোমাদের কোশ্চেন শেষ? হ্যাঁ স্যার, এমনিতে স্যার পরীক্ষা কবে আছে সব? স্যার আমার তো 29 তারিখে, লাস্টের দিন। লাস্টের দিকে? আমার 28 তারিখ স্যার। সে আমারও 28। 29 তারিখ। আর বুবাই? সে আমারও 29 তারিখে শেষের দিন। ও, অনেক দেরি আছে, ভালো করে সব রেডি হয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ, বেরিয়ে যাচ্ছি তাহলে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার আমাদের। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার।